আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় লন্ডন ক্লাসে সবাইকে স্বাগত। আমি রওশন আরা বেগম, সহযোগী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, লালমাটিয়া মহিলা কলেজ। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরো ধন্যবাদ জানাই লালমাটিয়া মহিলা কলেজের কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সুস্থ আছো। তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শুরু। আজকে যে কোর্সটি আমরা করছি সেটা হচ্ছে থিওরিজ ইন সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস। অধ্যায় 5 সমাজকর্মে ব্যবহৃত তত্ত্বসমূহ। আজকে আমরা শেষ দুটি তত্ত্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই কোর্সটির সর্বশেষ অধ্যায়ের সর্বশেষ দুটো তত্ত্ব সমালোচনামূলক সমাজকর্ম প্রেক্ষিত এবং সামাজিক বর্জন তত্ত্ব। এখানে সমালোচনামূলক সমাজকর্ম প্রেক্ষিত আমরা জানি যে সমাজকর্ম একটি পেশা এবং এর নিজস্ব জ্ঞানীভূত ভিত্তি রয়েছে। তো সমাজকর্ম মূলত কতিপয় জ্ঞানের মৌলিক জ্ঞানের উপর নির্ভরশীল, আমরা সবাই জানি। সমাজকর্ম বিভিন্ন সামাজিক বিজ্ঞান থেকে জ্ঞান আহরণ করে এবং সমাজকর্মীগণ এই জ্ঞানে অর্জিত দক্ষতাকে ব্যক্তি, দল এবং সমষ্টির সমস্যা সমাধানে কাজে লাগায়। সমালোচনামূলক সমাজকর্ম বা ক্রিটিক্যাল যে সোশ্যাল ওয়ার্ক মূলত সামাজিক যে বিজ্ঞান তার তত্ত্বের আলোকে সমাজকর্মকে কিভাবে দেখছে তার একটা ব্যাখ্যামূলক দৃষ্টিভঙ্গি দিয়ে থাকে। তো সমালোচনামূলক সমাজকর্ম পেশাকে বুঝতে, সমালোচনা করতে, সমাজকর্ম পেশাকে আধুনিক রূপে রূপান্তরিত করতে এবং সমাজে অনুপযুক্ত প্রকৃতির সাথে সমাজকর্ম পেশাকে খাপ খাওয়াতে এটা নিবেদিত। তো সমালোচনামূলক সমাজকর্ম মূলত সমালোচনামূলক তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করার প্রয়াস লক্ষ্য করা যায়। সুতরাং সমালোচনামূলক যে সমাজকর্ম ক্ষমতা এবং সামাজিক সম্পর্কে ব্যক্তিগত এবং রাজনীতিগত দিক থেকে বুঝতে সহায়তা করে। তাহলে এর প্রকৃতি এবং বৈশিষ্ট্য দিকে আমরা একটু লক্ষ্য করি যে এটি হচ্ছে সমাজে বিরাজমান অন্যায় কাজকে চিহ্নিত করে। এটি পুঁজিবাদী সমাজের নিপীড়ন এবং শ্রেণী যে দ্বন্দ্ব সেটাকে গুরুত্ব দিয়ে থাকে। তত্ত্বটি সামাজিক সমস্যা চিহ্নিতকরণ সমাজকর্ম পেশার বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। আবার আমরা বলতে পারি যে এটি মার্ক্সীয় মতবাদ দ্বারা প্রভাবিত। আমরা বলতে পারি যে সমালোচনামূলক প্রেক্ষিতে সৃষ্টি হয়েছে রাজনৈতিক আদর্শ, নৃবিজ্ঞান, তারপরে সমাজতত্ত্বের ধারণা থেকে। আচ্ছা, আমরা এই বৈশিষ্ট্যের প্রকৃতির মধ্যে এবং বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতে পারি যে বিগত কয়েক দশকে এটি সমাজকর্মকে নির্দিষ্টভাবে ব্যবহার করে আসছে। এগুলো আমরা এই তত্ত্বের বৈশিষ্ট্যের মধ্যে বলতে পারি। আবার সমালোচনামূলক যে তত্ত্ব রয়েছে, এই যে সমাজকর্মের যে প্রেক্ষিত, এখানে সামাজিক, নৃবিজ্ঞান, তারপরে হচ্ছে রাজনৈতিক এবং শিক্ষাগত যে অনেকগুলি ধারণা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ধারণাগুলো কি হতে পারে, যেমন নিপীড়ন, কর্তৃত্ব, সুযোগ সুবিধা, ব্যক্তিগত এবং সামাজিক পরিচিতি, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, তারপরে হচ্ছে ন্যায় বিচার এবং অন্যায়, মানবাধিকার, সামাজিক স্থান, ক্ষমতা, ভাষা বিভিন্নভাবে হতে পারে, ইতিহাস, তারপরে হতে পারে সচেতনতা বৃদ্ধি, সম্প্রদায়, প্রসঙ্গ, সম্ভাবনা, এগুলো হতে পারে এই প্রেক্ষিতের আলোচনার প্রেক্ষাপট। এখন দেখো মূলনীতি। সমাজকর্মে যে সামঞ্জস্যতা অর্জন, মূলনীতি অর্থাৎ সমাজকর্মের সামঞ্জস্যতা অর্জন, এটা হচ্ছে এই সমালোচনামূলক সমাজকর্মের মূলনীতি। এখানে এই যে মূল্যবোধ, তারপরে হচ্ছে অনুমান, ধারণা আর অনুশীলন, এক্ষেত্রে সমাজকর্মের সামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। তো আদর্শগত, আবার আমরা বলতে পারি যে সমাজকর্মের আদর্শগত জ্ঞান এবং অনুশীলন, অর্থাৎ সমালোচনামূলক সমাজকর্মের অন্যতম মূলনীতি হচ্ছে সমাজকর্মের আদর্শগত জ্ঞান এবং অনুশীলনকে বাদ না দেয়া, এর মাধ্যমে অনুশীলনগত প্রকৃতি এবং কাজকে বোঝানো। এরপর আসো মূল্যায়ন। সমালোচনামূলক সমাজকর্মের আরেকটি নীতি হচ্ছে
যৌথভাবে সহায়তা করা এবং এর মাধ্যমে জ্ঞান, সেবা গ্রহীতার অভিজ্ঞতা এবং সমষ্টি মূল্যায়ন। 3 নাম্বার দেখো, সমালোচনামূলক অনুশীলন। এখানে সমাজকর্মের অনুশীলনে সমালোচনাকে মেনে নেওয়া এবং অনুশীলন কার্যক্রম অব্যাহত রাখা এই তত্ত্বের আরেকটি মূল ভিত্তি। জীবনের সকল দিকে মনোনিবেশ করা, জীবনের সকল দিকে যেমন জ্ঞানীয়, বস্তুগত, আবেগীয় এবং আধ্যাত্মিক দিকে মনোযোগ দেওয়া এর অন্যতম নীতি। আমরা বলতে পারি যে সমালোচনামূলক সমাজকর্মে জনগণের যে বিষয়গুলো রাজনীতিকরণ এবং সমাজকর্মের রাজনীতিকরণকে গুরুত্ব দেওয়া। তারপরে নৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা, এটা হতে পারে ব্যক্তি, দল এবং সমষ্টিকে সম্মান করার মাধ্যমে নৈতিক যে সম্পর্ক সেটা প্রতিষ্ঠা করা এবং আরেকটি মূলনীতি হিসেবে আমরা বিবেচনা করতে পারি। আবার হতে পারে সমাজকর্মে সরাসরি কাজ করা, অর্থাৎ ব্যক্তি, পরিবার এবং সমষ্টির সাথে প্রত্যক্ষভাবে কাজ করা এরাও অন্তর্ভুক্ত। অনিশ্চয়তার সময় কাজ করা, অনিশ্চয়তার সময় যোগ্যতাকে কাজে লাগিয়ে কার্যক্রম পরিচালনা করা এর একটা নীতি হতে পারে। এখন আমরা এই যে সমালোচনামূলক সমাজকর্মের অধীন যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো হচ্ছে নতুন কাঠামোগত সমাজকর্ম তত্ত্ব, তারপরে হচ্ছে মৌলিক সমাজকর্ম তত্ত্ব, কাঠামোগত সমাজকর্ম তত্ত্ব, সমালোচনামূলক সমাজকর্ম তত্ত্ব, ঔপনিবেশিক সমাজকর্ম তত্ত্ব এবং পক্ষপাত বিরোধী ও নিপীড়ন বিরোধী সমাজকর্ম তত্ত্ব। আমরা সমালোচনামূলক যে সমাজকর্ম তার বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করি। যে এই যে সমালোচনামূলক সমাজকর্মের যে বিষয়বস্তু রয়েছে সেগুলো হচ্ছে সেবা, স্বাস্থ্য সেবা, আবাসন, শিক্ষা, সভ্যতা, বেকারত্ব, দরিদ্রতা, সামাজিক বিচ্ছিন্নতা। তারপরে হচ্ছে কঠোর পুঁজিবাদের প্রভাব, বর্ণবাদ এবং বৈষম্যের প্রকৃতি, অপরাধ এবং সামাজিক বিচ্ছিন্নতা, শোষণ এবং অপব্যবহার। এখন এর গুরুত্ব এবং ব্যবহারের দিকে আমরা আলোকপাত করতে পারি যে সমাজকর্ম অনুশীলনে সমালোচনামূলক সমাজকর্মের গুরুত্ব কিন্তু অদ্ভুত। অর্থাৎ সমাজকর্মে সমালোচনামূলক সমাজকর্ম ব্যবহার অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তাই এর গুরুত্ব অপরিসীম। তো প্রথমে আমরা বলতে পারি যে ন্যায় বিচার প্রতিষ্ঠার শিক্ষা। সমাজকর্ম কি করে? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা চালায়। সমালোচনামূলক সমাজকর্ম ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ নির্যাতন এবং শোষণ নিয়ে শিক্ষাদান করে। হতে পারে সামাজিক বৈষম্য এবং বর্ণবাদ প্রতিরোধ। এখানে সামাজিক বৈষম্য এবং বর্ণবাদ সমাজের বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টি করে। এসব দূরীকরণে সমালোচনামূলক সমাজকর্মের জ্ঞান ব্যবহার করা হয়, এতে করে সমাজকর্ম অনুশীলনে ইতিবাচক ফল পাওয়া যায়। তারপরে আলোচনায় আসছি ব্যক্তির যোগাযোগ বৃদ্ধি। ব্যক্তির যোগাযোগ বৃদ্ধিতে সমালোচনামূলক সমাজকর্মের জ্ঞানকে কাজে লাগানো যায়। এক্ষেত্রে সমাজকর্ম অনুশীলন করা হয় ব্যক্তির সচেতনতা বৃদ্ধি, কথোপকথন, এরপর প্রাথমিক যে সহানুভূতি, পর্যবেক্ষণ, আন্তঃব্যক্তিক সুযোগ সুবিধা, এগুলো আমরা বলতে পারি। আরো বলতে পারি যে পুঁজিবাদের প্রভাব, তাই না? পুঁজিবাদের প্রভাব বোঝা। তো পুঁজিবাদের প্রভাবে কি অনুধাবন করতে হলে আমাদের যে সমালোচনামূলক সমাজকর্ম অনুশীলন করতে হবে, কারণ এর উৎপত্তির পিছনে পুঁজিবাদী মনোভাব কাজ করছে। সমাজকর্ম পুঁজিবাদী বিরোধী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে। আমরা গুরুত্ব ব্যবহার আরো বলতে পারি যে নিপীড়নমূলক কার্যক্রম মোকাবেলা। এই যে সমাজ ব্যবস্থায় বিভিন্ন রকম অন্যায় চলছে, অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, তারপরে নির্যাতন হচ্ছে, এগুলো তো সমাজে লেগেই আছে। সুতরাং এগুলো দূর করার জন্য সমাজকর্মীরা সমালোচনামূলক সমাজকর্মের জ্ঞান ব্যবহার করতে পারে। আবার বলতে পারি যে অপব্যবহার রোধ করা। এখানে সমাজে বিদ্যমান বিভিন্ন রকম ক্ষমতার অপব্যবহার এবং শোষণ সমাজকর্ম দূর করতে চায়। সমালোচনামূলক সমাজকর্মের জ্ঞান ব্যবহার করে সমাজকর্মীরা সমাজ থেকে এসব যে নেতিবাচক যে অবস্থা অবসানে সহায়তা করতে পারে। আবার আরো বলা যায় যে দারিদ্র এবং বেকারত্ব হ্রাস, অর্থাৎ দারিদ্র বেকারত্ব হ্রাস হচ্ছে বেকারত্ব সমাজের একটা নিত্য নৈমিত্তিক সমস্যা, তাই না? এই যে মানুষ দরিদ্রতার কবলে পড়ে নানা রকম সমস্যার শিকার হচ্ছে, বেকারত্ব শিকার হয়ে নানা রকম সমস্যার শিকার হচ্ছে, এইগুলো সমালোচনামূলক সমাজকর্মের বিষয়বস্তু। পেশাদার সমাজকর্মীরা এই জ্ঞানকে কাজে লাগিয়ে এসব সমস্যার সমাধানে ভূমিকা পালন করতে পারে। এরপর করতে পারে সামাজিক বিচ্ছিন্নতা রোধ করা,
যে সামাজিক যে বিচ্ছিন্নতা সমাজে কিন্তু দিন দিন বেড়ে চলছে, এই সমস্যার সমাধানে সমাজকর্মীরা তৎপর। তো পেশাদার সমাজকর্মীরা এই সমস্যা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অপরাধ দূরীকরণের ক্ষেত্রে হতে পারে। তো সমাজে সবচেয়ে বড় এবং ব্যাপক সমস্যা হচ্ছে অপরাধ। এর প্রভাবে কি হয়? সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায়। তো সমালোচনামূলক সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে সমাজকর্মীরা অপরাধ দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাহলে এই যে আমরা সমালোচনামূলক সমাজকর্ম বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করলাম, আশা করছি তোমাদের নিশ্চয়ই অসুবিধা হবে না। তো তারপরেও আমরা আরো কি বলতে পারি, আরেকটু আলোচনা করি। সেটা হচ্ছে যে প্রত্যেকের জন্য একটা বাস্তবতা নির্দিষ্ট নয়, অর্থাৎ সমালোচনামূলক সমাজকর্মে এই বিশ্বাসকে আরোপিত করে না যে প্রত্যেকের জন্য একটা বাস্তবতা নির্দিষ্ট রয়েছে, বরং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও কিভাবে আমরা এই অভিজ্ঞতাগুলোকে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ভাবে আমরা যেখানে বাস করি সেখানে কাজে লাগাই। আধুনিকতা এবং প্রকৃতিবাদীর যে ধারণা পোষণ, অর্থাৎ এই উদ্ভব হয়েছে তার যা জীবনের প্রকৃতিকে গুরুত্ব আরোপ করা যায়। মানব সম্পর্কে এই সমালোচনামূলক সমাজকর্মীরা মানব সম্পর্কে ফিল্ড এবং লেবেল হিসেবে আখ্যায়িত করেছেন এবং এর জন্য মানব সম্পর্কে সমাজের অনেক প্রভাবকে তারা সমর্থন করেছে। এখন এই যে সমালোচনামূলক সমাজকর্মের কেন্দ্রবিন্দুটি আমরা একটু আলোচনা যাই যে কেন্দ্রবিন্দুটা কি হচ্ছে, যে দরিদ্রতা, বেকারত্ব এবং সামাজিক যে বিচ্ছিন্নতা, এরপর বর্ণবাদ এবং বৈষম্যের অন্যান্য আকৃতি, তারপরে হচ্ছে আবাসন, স্বাস্থ্যসেবা, আবার শিক্ষা স্বল্পতা এবং অপর্যাপ্ততা, অপরাধ এবং সামাজিক অস্থিরতা, অপব্যবহার এবং শোষণ, তারপরে নব্য উদারনীতিবাদ, কঠোর পুঁজিবাদের প্রভাব, এগুলো হতে পারে। আবার অনুশীলনটা আমরা দেখেছি যে এই যে সমালোচনামূলক যে সমাজকর্মের অনুশীলন, সেগুলো আমরা কি দেখলাম যে ব্যক্তির সাথে সমাজকর্ম অনুশীলনে ব্যক্তির আন্তর্ব্যক্তিক যে যোগাযোগ, তারপরে হচ্ছে প্রাথমিক যে সমানুভূতি, পর্যবেক্ষণ, সাক্ষ্য বহন, আবার রয়েছে পর্যবেক্ষণের সচেতনতা সৃষ্টি, কথোপকথন, শ্রবণ, দল সমাজকর্ম এবং ক্লায়েন্টের শিক্ষণে সমালোচনামূলক সমাজকর্মের জ্ঞান অনুশীলন করা বেশ সুবিধাজনক এবং অনুশীলন করা এখানে বেশ প্রয়োগ উপযোগিতা লক্ষ্য করা যায়। আবার সমাজের বিভিন্ন নিপীড়ন, নির্যাতন, শোষণের বিষয়ে শিক্ষাদান, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার শিক্ষার জন্য এই অনুশীলনটা করা যেতে পারে, সমালোচনামূলক সমাজকর্মের অনুশীলন করা যেতে পারে। এরপর সমাজের বিভিন্ন নিপীড়নমূলক কার্যক্রম, যেমন অন্যায়, অত্যাচার, দুর্নীতি, শোষণ দমনে পেশাগত সমাজকর্মীরা সমালোচনামূলক সমাজকর্মের জ্ঞান ব্যবহার করতে পারে। দরিদ্রতা, বেকারত্ব এবং সামাজিক বিচ্ছিন্নতা রোধে ভূমিকা রয়েছে। সমাজের যে বিভিন্ন দরিদ্র লোক রয়েছে, বেকারত্ব রয়েছে, সামাজিক বিচ্ছিন্নতা রয়েছে, এগুলো রোধে কাজ করে থাকে। অন্যদিকে সমালোচনামূলক সমাজকর্মের প্রধান কেন্দ্রবিন্দু উপযুক্ত সমস্যাগুলো রয়েছে, যে সমস্যাগুলোর কথা বললাম। সুতরাং দরিদ্রতা, বেকারত্ব এবং সামাজিক বিচ্ছিন্নতা রোধে সমালোচনামূলক সমাজকর্মের জ্ঞান প্রয়োগ করা অনেক বেশি সুবিধাজনক। বর্ণবাদ বৈষম্য, এই যে সামাজিক বৈষম্য, বর্ণবাদ প্রতিরোধ দিয়েছে, এই যে রোধ করার ক্ষেত্রে এটা কি হয়? বর্ণবাদ এবং সামাজিক বৈষম্য সমাজে কি করে? অস্থিরতা ডেকে আনে। সুতরাং বর্ণবাদ এবং বৈষম্য সমালোচনামূলক সমাজকর্মের জ্ঞান প্রয়োগ করা যেতে পারে। অপরাধ এবং সামাজিক অস্থিরতা প্রতিরোধের ক্ষেত্রে এটা হতে পারে। সমাজে বিভিন্ন রকম অপরাধ থেকে বিভিন্ন রকম অস্থিরতা রোধে সমালোচনামূলক সমাজকর্মে অনুশীলন করা যেতে পারে। তারপরে অপব্যবহার এবং শোষণ রোধ করা যেতে পারে। এই যে সমালোচনামূলক সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা কেন্দ্রবিন্দু হচ্ছে অপব্যবহার এবং শোষণ। পেশাগত সমাজকর্মীরা, আমরা জানি যে পেশাগত সমাজকর্মীরা সমাজের বিভিন্ন প্রকার অপব্যবহার রোধ এবং শোষণ রোধ করে থাকে। সুতরাং এটা সমাজকর্মে খুব কার্যকরী ভাবে অনুশীলন করা সম্ভব হয়। এখন আমরা চলে আসি যেগুলো আমরা পড়লাম কি, ন্যায় বিচার প্রতিষ্ঠার শিক্ষা, সামাজিক বৈষম্য বর্ণবাদের প্রতিরোধ, ব্যক্তির যোগাযোগ বৃদ্ধি, পুঁজিবাদের প্রভাব বোঝা, নিপীড়নমূলক কার্যক্রম মোকাবেলা, অপব্যবহার প্রতিরোধ করা, দারিদ্র্য ও বেকারত্ব হ্রাস করা, সামাজিক বিচ্ছিন্নতা রোধ করা, অপরাধ দূরীকরণ। এখন আমরা সামাজিক বর্জন তত্ত্ব, এখানে আমরা চলে আসি যে সামাজিক বর্জন তত্ত্বটা কি। তো সামাজিক বর্জন তত্ত্ব এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো স্লাইডে লেখা আছে সামাজিক বর্জন তত্ত্ব। এটা সমাজে ব্যবহৃত আরেকটি তত্ত্ব। সমাজ, এই যে এটি এমন একটি ধারণা আমরা দেখি যে সমাজের যে অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠী রয়েছে
তাই এই যে সামাজিক বর্জন একটা অনাকাঙ্ক্ষিত অবস্থা, আমরা বলতে পারি যে এটা একটা অনাকাঙ্ক্ষিত অবস্থা এবং এটি প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে। এই প্রক্রিয়া এই ব্যক্তি বা সমষ্টিকে সকল সুযোগ সুবিধা এবং সম্পদের অধিকার ভোগ করতে বাধা সৃষ্টি করে, যেমন শিক্ষা, গণতন্ত্র, আবাসন রয়েছে, চাকরি, স্বাস্থ্যসেবা এই থেকে বঞ্চিত করে। তো সামাজিক বর্জন ধারণা সর্বপ্রথম কোথায় হয়েছিল? ফ্রান্সে, এবং পরবর্তীতে ইউরোপে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। এখন যে সামাজিক বর্জন বলতে আমরা কি বুঝি? এটা আমরা বলতে পারি যে এটা এমন একটা অনভিপ্রেত অবস্থা বা যা হচ্ছে বা বাধাকে বোঝায়। এটা অনভিপ্রেত অবস্থা বা বাধাকে বোঝায়, তাদেরকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে। অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে সমাজ থেকে নির্বাসিত হয় সামাজিক বর্জন বলা হয়। সুতরাং সাধারণত দেখা যায় উন্নয়ন কর্মীরা ততটি বেশি ব্যবহার করেন। তো এখন আমরা বৈশিষ্ট্য লক্ষ্য করি যে সামাজিক বর্জন তত্ত্বে কি কি বৈশিষ্ট্য রয়েছে, একটু স্লাইডে লক্ষ্য করো। এখানে দরিদ্র জনগোষ্ঠীর সমস্যা বিশ্লেষণ এবং তাদের অবস্থার উন্নয়নের চেষ্টা করা হয়। এটি শিক্ষা, আবাসন, স্বাস্থ্যসেবা প্রভৃতি মৌলিক অধিকার থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করে রাখা হয়। এই তত্ত্বে অসুবিধাগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাপনকে স্বীকার করে নেওয়া হয়েছে। তত্ত্বটি সামাজিক বর্জনের জন্য তিনটি মাত্রা রয়েছে, এগুলো হচ্ছে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক। তো সামাজিক বর্জন বিভিন্ন ধরনের হতে পারে: ব্যক্তিগত বর্জন, দলগত এবং সমষ্টিগত বর্জন। আবার হতে পারে যে জটিল প্রক্রিয়া, এর কারণগুলো পরস্পর সম্পর্কযুক্ত। এখন আমরা সামাজিক বর্জনের যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো নিয়ে আলোচনা করব। সামাজিক বর্জনের উপাদান এখানে প্রথমে আমি লিখেছি, দেখো স্লাইডে, সামাজিক বর্জন প্রক্রিয়া। অর্থাৎ সামাজিক বর্জন প্রক্রিয়া তত্ত্বের উপাদান এটা কিভাবে হচ্ছে? এর সূচনা হচ্ছে কি রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে। দরিদ্র বা প্রান্তিক জনগোষ্ঠী, এখানে সামাজিক বর্জনের দরিদ্র বা প্রান্তিক জনগোষ্ঠী সামাজিক বর্জনের ফলে এই শ্রেণীর জনগণ কি হচ্ছে? আরো দরিদ্র হয়ে পড়ছে। তারপরে অর্থনৈতিক অসমতার কারণে এই যে সমাজে বসবাসরত যে প্রান্তিক জনগোষ্ঠী আছে তারা সামাজিক বর্জনে শিকার হচ্ছে অর্থনৈতিক অসমতার কারণে। সামাজিক বর্জনজনিত সমস্যা, কি কি সমস্যা আছে? সেগুলো হচ্ছে অস্বাস্থ্য, পারিবারিক যে বিশৃঙ্খলা, অপরাধ প্রবণতা, বেকারত্ব, আবাসন সমস্যা, এই প্রভৃতি সমস্যাগুলো রয়েছে। মৌলিক অধিকার থেকে বঞ্চনা। দেখো 5 নম্বর লেখা আছে মৌলিক অধিকার থেকে বঞ্চনা। এখানে মানুষের মৌলিক অধিকার রয়েছে, দরিদ্র যে জনগোষ্ঠী তাদের মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত হয়। অর্থাৎ তাদের অধিকার বঞ্চনা মানে হচ্ছে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়া। এখন সামাজিক বর্জনের মাত্রা, এটা কি হতে পারে? বস্তুগত সম্পদ থেকে বঞ্চনা, তারপরে হচ্ছে নীতি এবং মূল্যবোধের একত্রীকরণের অভাব, অপর্যাপ্ত প্রবেশাধিকার এবং সীমিত সামাজিক অংশগ্রহণ। এখন আমরা প্রথমে আসি বস্তুগত সম্পদ থেকে বঞ্চনা। অর্থাৎ সামাজিক বর্জন তত্ত্বের মাত্রাসমূহের মধ্যে বস্তুগত সম্পদ থেকে বঞ্চনা হচ্ছে অন্যতম মাত্রা। প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষের যে প্রাপ্ত বস্তুগত সাহায্যের অভাব এখানে লক্ষ্য করা যায়। তারপর নীতি ও মূল্যবোধের একত্রীকরণের অভাব, এখানে সামাজিক বর্জনের বাংলাদেশ সমাজের যে মূল্যবোধ রয়েছে, আদর্শ রয়েছে, নীতি রয়েছে, পরিকল্পনা রয়েছে, তাদেরকে একত্রিতকরণের অভাব এখানে রয়েছে। তাই এই তত্ত্বটি কি হয়? সমাজের দরিদ্র এবং যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে তাদের উন্নয়নে একত্রীকরণের কাজ করে থাকে। অপর্যাপ্ত প্রবেশাধিকার, এখানে প্রান্তিক এবং দরিদ্র মানুষের মৌলিক চাহিদা, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান, কর্মসংস্থান এগুলো থেকে বঞ্চিত করে। তো এই ক্ষেত্রে যে পর্যাপ্ত যে প্রবেশাধিকার সামাজিক বর্জনের আরেকটি মাত্রা হিসেবে বিবেচিত। আর তারপর কি আছে? সীমিত সামাজিক অংশগ্রহণ। 4 নম্বরটা সীমিত সামাজিক অংশগ্রহণ। এখানে দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নমূলক কাজে সীমাবদ্ধ করে রাখা এই তত্ত্বের একটা বিশেষ মাত্রা। এক্ষেত্রে দেখা যায় যে দারিদ্রতার পেছনে মূলত দায়ী কি? দায়ী হচ্ছে দরিদ্রদের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের সুযোগ না দেয়া। তো সামাজিক বর্জন তত্ত্ব তাদের বাধা দূরীকরণের জন্য কাজ করে থাকে। যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা কি দরিদ্র জনগোষ্ঠীকে অংশগ্রহণের সুযোগ দিই? কোন দরিদ্র জনগোষ্ঠী উন্নয়নের হয়তো সুফল ভোগ করতে পারে, কিন্তু উন্নয়নের জন্য যে উন্নয়নমূলক কাজ, তাদের মতামত এগুলো কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। সুতরাং এই সীমিত সামাজিক অংশগ্রহণ এখানে রয়েছে। এখন আমরা পরবর্তী আলোচনা যাচ্ছি যে সমাজকর্ম অনুশীলনে সামাজিক বর্জন তত্ত্বের গুরুত্ব। সমাজকর্ম অনুশীলন সামাজিক বর্জন তত্ত্বের গুরুত্ব। এখানে
সামাজিক বর্জন তত্ত্ব কি হচ্ছে? সামাজিক বর্জন তত্ত্ব সমাজে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন আর তাদের অংশগ্রহণের জন্য কাজ করে যাচ্ছে। ফলে এই তত্ত্বের গুরুত্ব অবশ্যই অপরিসীম। প্রথমে আমরা আসি দরিদ্র জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ। তো সমাজকর্ম দরিদ্র জনগণের অধিকার সংরক্ষণের প্রচেষ্টা চালায়। সামাজিক বর্জন তত্ত্ব দরিদ্র শ্রেণীর অধিকার সংরক্ষণে প্রয়োগ করা যায়। তাই এই তত্ত্বটি হচ্ছে ব্যবহার করলে অনেক সুফল পাওয়া সম্ভব। এরপর হচ্ছে মৌলিক অধিকার আদায়। দরিদ্র বা প্রান্তিক জনগোষ্ঠী প্রভাবশালী কর্তৃক কি হয়? মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। তো সমাজকর্ম মানুষের মৌলিক অধিকার সংরক্ষণে বদ্ধপরিকর, তাই না? এটা আমরা জানি। তো সামাজিক যে বর্জন তত্ত্ব ব্যবহারের মাধ্যমে দুর্বল বা প্রান্তিক যে জনগোষ্ঠী রয়েছে তাদের অধিকার রক্ষা করা সম্ভব। এরপর 3 নম্বর আসো সামাজিক সমস্যা মোকাবেলা। আমরা সামাজিক সমস্যা কি জানি, তাই না? একটু মানে গত যে লেকচার আমরা করেছিলাম সে আলোচনা করেছি, সেখানে সামাজিক সমস্যা কি সম্পর্কে আলোচনা করেছি। তারপর আবার একটু বলছি, সামাজিক সমস্যা হচ্ছে এমন একটি অনভিপ্রেত অবস্থা যা সমাজের অধিকাংশ লোকের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং জনগণ এর কারণে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং এই সমস্যা থেকে উত্তরণ ঘটার জন্য চেষ্টা চালায়। সামাজিক সমস্যা হচ্ছে অবশ্যই সমাধানযোগ্য। তাহলে সামাজিক সমস্যা মোকাবেলা 3 নাম্বার দেখো, সামাজিক সমস্যা মোকাবেলা। সামাজিক সমাজকর্ম কি করে? সামাজিক সমস্যা মোকাবেলায় বদ্ধপরিকর। যে কোনো সমস্যা হলে সমাজকর্ম তখন কি হয়? সেই সমস্যাকে মোকাবেলা করতে বা সেই সমস্যা থেকে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি কিভাবে উত্তরণের উপায় খুঁজে পায় সে ব্যাখ্যা সমাজকর্ম প্রদান করতে থাকে বা সমাজকর্ম এই বিষয়ে বদ্ধপরিকর থাকে। সুতরাং সামাজিক সমস্যা প্রতিরোধে সমাজকর্ম এই সামাজিক বর্জন তত্ত্বটা ব্যবহার করে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে সমাজকর্মে এই সামাজিক সমস্যা সমাধানের জন্য এই তত্ত্বটি ব্যবহার লক্ষ্য করা যায়। তারপরে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ। এখানে দরিদ্র এবং প্রান্তিক যে জনগোষ্ঠী রয়েছে তাদের অংশগ্রহণের মাধ্যমে তাদের যে সমস্যার সমাধান সহজ হয়। এই শ্রেণীকে সামাজিকভাবে বর্জন করার ফলে কি হয়? সমাজে বিভিন্ন রকম সমস্যা জেগে উঠে বা সমস্যা দেখা দেয়। তো সমাজকর্ম অনুশীলন তত্ত্বটি ব্যবহার করে জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়। এরপরে চলে আসো দারিদ্র অবস্থা বিশ্লেষণ। অর্থাৎ দারিদ্র অবস্থার বিশ্লেষণ ব্যতীত দারিদ্র বিমোচন সম্ভব নয়। অর্থাৎ দরিদ্রতা কি, কেন হচ্ছে, দরিদ্র কেন মানুষ কিভাবে দরিদ্রতার সমস্যা শিকার হচ্ছে। আমরা জানি যে সাধারণ অর্থে দরিদ্র, বিশেষ অর্থে অর্থাৎ আপেক্ষিক অর্থে দরিদ্র এবং চরম দরিদ্র, এরকম ভাবে দরিদ্রদের আমরা, তোমরা আগেও পড়েছো, দরিদ্রদের আমরা শ্রেণীবিন্যাস করতে পারি। তো এই যে আমরা যে আলোচনাগুলি করছি যে দরিদ্র অবস্থা বিশ্লেষণ, এটা দরিদ্র অবস্থা বিশ্লেষণ ছাড়া দারিদ্র বিমোচন সম্ভব নয়। যে তাদের সার্বিক অবস্থা, তাদের সমস্যার প্রকৃতি, প্রভাব, ব্যাপকতা, এগুলো ছাড়া সমস্যা মোকাবেলা করা সম্ভব নয়। তাই এই তত্ত্বে এই ধারণা থাকায় সমাজকর্ম অনুশীলনে এই জ্ঞানটা কাজে লাগানো যেতে পারে। ফলে সমাজের কল্যাণটা খুব ত্বরান্বিত ভাবে করা সম্ভব বা দ্রুত করা সম্ভব। তারপর দেখো 6 নম্বরে আছে উন্নয়ন অনুশীলনে ব্যবহার। এখানে উন্নয়ন অনুশীলন করেন কারা? উন্নয়ন কর্মীরা। তো তারা সমাজের উন্নয়নে কি করেন? ব্যাপক ভূমিকা রাখেন। তাহলে সমাজকর্মীরা উন্নয়নের জন্য কাজ করে থাকে, তাই এই তত্ত্বটি ব্যবহার করা যেতে পারে। এছাড়া আবার আরো ব্যবহার করা যেতে পারে, যেমন দরিদ্র জনগোষ্ঠী অনেক চাহিদা থেকে বঞ্চিত হয়, তারা বিশেষ করে মৌলিক মানবিক চাহিদা অপূরণের ফলে সমাজের যে বর্জনের মধ্যে পড়ে, এই অবস্থার ক্ষেত্রে সমাজকর্ম অনুশীলন তত্ত্বটি ব্যবহার করে সুফল পাওয়া যায়। আবার বর্জনকৃত যে জনগণ তাদেরকে সচেতন করে তোলা এবং এই যে বর্জনকৃত জনগণ যারা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে সচেতন করে তোলা, তাদেরকে মানে সামাজিকভাবে যারা বর্জন কৃত, এই যে আমরা যাদের কথা, যে সমস্ত জনগোষ্ঠীর কথা বললাম, তারা নানা সমস্যা আক্রান্ত, তাদের সমস্যার কারণ এবং সমস্যার সম্পর্কে তাদের সচেতন করার জন্য সমাজকর্ম অনুশীলন করা হয়। তাহলে এই তথ্যটি ব্যবহার করে অত্যন্ত সুফল পাওয়া সম্ভব। এখন আমি তোমাদের কয়েকটা বইয়ের রেফারেন্স দিয়েছি, তোমরা যখন পড়বে তখন অবশ্যই এই রেফারেন্স গুলো খেয়াল রাখবে, তাহলে আরো বেশি ভালো করে তোমাদের আয়ত্ত করা সম্ভব হবে। আমি আশা করছি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে আমি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং আজকের ক্লাসে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং এটি ছিল আমাদের সর্বশেষ ক্লাস। আমাদের যে কোর্সটি রয়েছে সেই কোর্সে 10টা ক্লাসে আমরা সমাপ্ত করেছি। তো তোমাদের একটু মনে রাখা প্রয়োজন যে 100 নম্বরের একটি কোর্স,
আমরা 10 দিনে সমাপ্ত করেছি, 10টি লেকচারের মাধ্যমে। তোমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চেষ্টা করেছি যাতে কোনো রকম সমস্যা না হয়। তোমরা বারবার একটু লেকচারগুলি দেখবে এবং বই পড়বে, তাহলে বিষয়টা বুঝতে পারবে। তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, অনেক স্নেহ, অনেক দোয়া এবং অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সাবধানে থাকবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাই।